দম বন্ধ হয়ে মরে গিয়েছিল হাসিনা। এখনো যেরকম কড়া তথ্য জানাচ্ছেন জয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। একটা ভিডিও সবাই দেখেছেন, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা ডায়াসে দাঁড়িয়ে ভাষণ দেবার পূর্বক্ষণে মাইক্রোফোনের কাছে যেতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার, কথাই শুরু করতে পারছিলেন না। ঠিক একই রকম ঘটনা আরও ঘটেছে তার এই পলায়নপর দুর্বিষহ সময়ে। দীর্ঘ 16 বছরের টানা বিরোধী মতের প্রতি অত্যাচার, জুলুম ও রাষ্ট্রীয় স্বৈর শাসনে অতিষ্ঠ আপামর মানুষের দীর্ঘশ্বাস ও অভিশাপে পড়ছে শেখ হাসিনার কলিজা। ভারতে যেও একটু স্বস্তি বা শান্তি পাচ্ছেন না তিনি। শুধু কি তাই, নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। এ কষ্ট শ্বাসকষ্ট নয়, ন্যাক্কারজনকভাবে পরাজয় নিয়ে লেজ গুটিয়ে পালানো হায়েনার মতো লজ্জার কষ্টে। এ কষ্ট কাউকে বোঝানো যায় না। তীব্র গণ আন্দোলনের মুখে 5 আগস্ট মাত্র 45 মিনিটের নোটিসে বাংলাদেশ ছেড়ে বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। কিন্তু ততক্ষণে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। কান্নায় নাকি এতটাই ভেঙে পড়েছিলেন যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে ঠিকমতো কথাই বলতে পারেননি তিনি প্রথম যে ভারতীয় কর্মকর্তার সাথে কথা বলেন তিনি হলেন এই অজিত ডোভাল। হাসিনা বিরোধী আন্দোলন তীব্র হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। পরে এই ছাত্র আন্দোলন কার্যত হাসিনা হটাও অভিযানের রূপ নেয়। গত 5 আগস্ট যা ভয়ঙ্কর আকার ধারণ করে। ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে ভারতের হিন্ডন এয়ারবেইজে আসেন তিনি। সেখানেই তার সাথে দেখা করেন অজিত ডোভাল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সে সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হাসিনা। কান্নায় এতটাই ভেঙে পড়েছিলেন তিনি যে কথা বলার অবস্থায় ছিলেন না। তাই নিজের আগামী পরিকল্পনা বা কোথায় যেতে চান সেসব নিয়ে ডোভালকে কিছুই জানাতে পারেননি হাসিনা। তার মানসিক অবস্থা দেখে পরবর্তীতে কোন দেশে আশ্রয় নিতে চান এই প্রশ্নও নাকি করতে পারেননি ডোভাল। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন হাসিনা। বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। হাসিনাকে নিয়ে তৎপরতা তুঙ্গে সাউথ ব্লকে। মঙ্গলবার সর্বদল বৈঠকও হয়েছে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে। বাংলাদেশ নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরবর্তী পরিকল্পনা জানানোর জন্য আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিয়েছে ভারত। দিল্লির সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন জয়শঙ্কর। সূত্রের খবর, হাসিনা কেমন রয়েছেন, পরবর্তী গন্তব্য কি হবে তা নিয়ে যাবতীয় তথ্য নিয়মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিচ্ছেন ডোভাল। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ সামান্যতম ধারণাও করতে পারেননি। শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে 2-1 দিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বলে তিনি দাবি করেছেন। বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশ ত্যাগের জন্য শেখ হাসিনার হাতে সেটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন। তবে দেশ ত্যাগের জন্য নির্দিষ্ট করে অর্থাৎ 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে, তেমন নাকি কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকার থেকে জানা যায়, জনমন থেকে প্রত্যাখ্যাত, বরখাস্ত, পালিয়ে যাওয়া, হেরে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, সোম কিংবা রোববার না, তারও আগে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। এটা শনিবার হতে পারে। জয় বলেন, না, আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চায়নি, তাকে আমাদের রাজি করাতে হয়েছে। তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছিলেন। তিনি একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার কথা ঘোষণা করল। আমরা পরিবারের সদস্যরা তার কাছে অনুনয় করি যে তারা সহিংসতার জন্য আসছে, তারা হত্যা করতে পারে, তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে। তিনি বলেন, আমার খালা
শেখ রেহানা তার সাথে ছিলেন। আমার মা চাইছিলেন খালা যেন হেলিকপ্টারে করে সামরিক বিমান ঘাঁটিতে চলে যান, কিন্তু আমার মা উঠতে চাচ্ছিলেন না। তখন খালাকে বলি, আমার মাকে অবশ্যই যেতে হবে, না হলে আরেকটা 15 আগস্ট হবে। তিনি জানান, হেলিকপ্টারে করে ঢাকা ছাড়েন শেখ হাসিনা, সেখান থেকে আগরতলা ও পরে দিল্লি পৌঁছেছেন। জয় আরও বলেন, আমাদের কেউই ভাবেনি এই সহিংস আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে। আমরা বুঝতে পারছিলাম জুলাইয়ের 15 তারিখে যে সহিংসতার পেছনে কিছু অজানা গ্রুপ আছে, তারা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার সময় আমরা রাজাকার বলে স্লোগান দিয়েছিল। তখন আমাদের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশ কঠোরভাবে সেই সংঘর্ষ থামানোর চেষ্টা করে। আমার বিশ্বাস, সেদিন যারা ওই স্লোগান দিয়েছিল, আমরা এখনও জানি না মধ্যরাতে সেই স্লোগান দেয়া ব্যক্তিরা কারা ছিল। তারাই এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী। আমাদের সরকার কখনো বিক্ষোভকারীদের ওপরে শক্তি প্রয়োগ করতে চায়নি, বরং পুলিশ তাদের পাহারা দিয়েছে, তাদের উপর হামলার কোনো নির্দেশ ছিল না। তিনি আরও জানান, এর আগে তো আমাদের সরকারই কোটা বাতিল করে দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের আবেদনে পরে হাইকোর্ট সেটা বহাল করে। আমাদের সরকারের আইনি টিমও আদালতে শিক্ষার্থীদের দাবি পূরণের চেষ্টা করছিল। এটা এর মধ্যেই আইনি প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু এর মধ্যেই সহিংসতা শুরু হয়। বল প্রয়োগ ভুল হয়েছে, কিন্তু এটা উভয় পক্ষেই হয়েছে। শিক্ষার্থী মারা গেছে, বেসামরিক মানুষ মারা গেছে, পুলিশও মারা গেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সজীব ওয়াজেদ জয় জানান, দল টিকে যাবে। 1975 সালের পরে যখন বেশিরভাগ শীর্ষ নেতা কারাগারে ছিল, তখনও দল টিকে গেছে। এই দলটি হচ্ছে আদর্শের দল, দেশের একমাত্র গণতান্ত্রিক দল যা স্বাধীনতার পূর্বে গণতান্ত্রিকভাবে তৈরি হয়েছে। বাকি দুটি দল সামরিক শাসকদের হাতে তৈরি। দল তাদের নেতা বের করে নেবে, কিন্তু এখন তারা আমাদের দল নির্মূল করার চেষ্টা করছে। নেতা কর্মীদের ওপর হামলা হচ্ছে, তারা আমাদের মন্ত্রীদের খুঁজছে, অনেকে লুকিয়ে আছে, অনেকে বিদেশে চলে গেছেন। এটা আমার পরিবারের জন্য তৃতীয় ধাক্কা। যেমন মানুষ, তেমন নেতাই তাদের পাওয়া উচিত। এখন বাংলাদেশে মব রুল চলছে। সামনে যে নির্বাচন হবে, হয়তো আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না, হয়তো বিএনপি জামাত নির্বাচনে বিজয়ী হবে। আওয়ামী লীগের সময়ে অনেক দমনপীড়ন হয়েছে, অনেকে গুম করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংক, শিক্ষা, বাজার ব্যবস্থাপনা, নির্বাচন পদ্ধতি, আইন বিভাগ, সশস্ত্র বাহিনীগুলো সব কিছু ধ্বংস করে ফেলা হয়েছে। এই অবস্থায় হাসিনার পলায়ন করা ছাড়া আর বিকল্প কিছু কি ছিল? তাছাড়া এরই মধ্যে আয়নাঘরে গুম করে রাখা মানুষজন ফিরে আসছেন। সম্প্রতি 8 বছর গুম থাকার পরে দুজনকে মুক্তিও দেওয়া হয়েছে। মীর কাশেম আলী এবং গোলাম আজমের পুত্ররা ছড়া পেয়ে তাদের উপর নির্যাতনের করুণ ঘটনাগুলো মিডিয়ায় জানিয়েছেন। এই বিষয়গুলো সম্পর্কে জয় বলেন, অবশ্যই কিছু ভুল হয়েছে। সরকারের মধ্যে অনেক ব্যক্তি ছিলেন যারা এসব ভুল করেছেন, কিন্তু আমরা সবসময়ই সেগুলো ঠিক করার চেষ্টা করেছি। আমাদের সরকারেই একজন মন্ত্রীর ছেলে, যিনি বিশেষ এক বাহিনীর সদস্য ছিলেন, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য কারাগারে গেছেন। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা তিনি স্মরণ করিয়ে দেন। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো গণমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে। আমি জানি আওয়ামী লীগ সবচেয়ে বড় দল, এখনও আমাদের জনসমর্থন সবচেয়ে বেশি। 17 কোটি মানুষের দেশে 10 থেকে 12 হাজার খুব ক্ষুদ্র অংশ। তিনি মন্তব্য করেন, একসময় বাংলাদেশের মানুষ পেছন ফিরে তাকিয়ে শেখ হাসিনার 15 বছর সময়কে স্বর্ণযুগ বলে মনে করবে। সেই দিন তারা আফসোস করবে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এত অপরাধ করার পর শেখ হাসিনার শাসনামলকে আর কোনোভাবেই ভালো কোনো শাসন ব্যবস্থা বলার সুযোগ নেই। বরং শেখ হাসিনার বিচার আরও বাকি আছে, যা জনগণ ধীরে ধীরে বুঝে নিতে প্রস্তুত। তাই আওয়ামী লীগের এই সমস্ত অর্থহীন কথা আর কেউ কোনো কালেও বিশ্বাস করবে না। জয় জানান, যখন ঢাকায় শেষবার শেখ হাসিনার সাথে সংক্ষেপে সজীব ওয়াজেদ জয়ের কয়েকবার কথা হয়, তখন অনেক হইচই হচ্ছিল। তখন সংক্ষেপে শেখ হাসিনার সাথে তার শেষ যে কথাটি হয়েছে তা হলো, মা, তোমাকে এখনই দেশ ছাড়তে হবে। তার বোনের সাথেও মায়ের কথা হয় বলে তিনি জানান। তার বোন সাইমা ওয়াজেদ জাতিসংঘের একটি দপ্তরের কর্মকর্তা হিসেবে ভারতে থাকেন। তার সাথে যোগাযোগ করে ভারতের কর্তৃপক্ষের সাথে কথা বলেই আপাতত ভারতে থাকার সিদ্ধান্ত হয়। বিশ্লেষকরা বলছেন,
নানা দেশের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে হাসিনা কোনো সদুত্তর পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে তার জীবনে আরও ভোগান্তির বাকি আছে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।